অনেকে মনে করেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো মানে রাষ্ট্রের স্রেফ বাড়তি খরচ। কিন্তু আপনি কি জানেন, এই ৩৩ লাখ মানুষের হাতে যখন টাকা আসে, তখন আপনার পাশের মুদি দোকান থেকে শুরু করে দেশের বড় বড় কোম্পানি সবার লাভ হয়। বেতন বৃদ্ধি কিভাবে অর্থনীতির ইঞ্জিনে জ্বালানি হিসেবে কাজ করে, চলুন আজ উল্টো দিকের হিসাবটা দেখে নেই। সাধারণত আমরা বাজেট বা পে স্কেলকে দেখি সরকারের ব্যয়ের খাত হিসাবে, কিন্তু অর্থনীতির ভাষায় টাকা যখন এক হাত থেকে অন্য হাতে ঘোরে তখনই প্রবৃদ্ধি ঘটে। বাংলাদেশের সরকারি কর্মচারী এবং পেনশনভোগী মিলিয়ে প্রায় ৩৩ লাখ মানুষের একটি বিশাল গোষ্ঠী রয়েছে। যখন এই বিশাল জনগোষ্ঠী বেতন ১০০ থেকে ১৪০% বাড়ে, তখন তাদের ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয় বেড়ে যায়। এই বাড়তি টাকা আলমারিতে জমা থাকে না, বরং তা সরাসরি প্রবেশ করে দেশের বাজারে। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে সেই টাকা ঘুরে ফিরে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পকেটেই পৌঁছায়। একজন সরকারি কর্মচারী যখন বাড়তি বেতন পান, তার প্রথম প্রভাব পড়ে স্থানীয় বাজারে। তিনি হয়তো ভালো মানের প্রোটিন কেনেন, পরিবারের জন্য নতুন জামাকাপড় কেনেন, কিংবা ঘরের পুরনো আসবাবপত্রটি বদলে ফেলেন। এই যে চাহিদার সৃষ্টি হওয়া, এটি অর্থনীতি প্রাণ। যখন লাখো লাখো পরিবার একসাথে বাজারে চাহিদা তৈরি করবে, তখন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন বাড়াতে বাধ্য হয়। ফলে পোল্ট্রি খামারি থেকে শুরু করে টেক্সটাইল মিল মালিক সবাই একে চেইন রিঅ্যাকশনের সুফল পান। অর্থাৎ কর্মচারীর ক্রয় ক্ষমতা বাড়ানো মানে আসলে পরোক্ষভাবে দেশের উৎপাদন খাতকে চাঙ্গা করা। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এর সবচেয়ে বড় প্রভাব দেখা যায় আবাসন এবং সেবা খাতে। বেতন বাড়লে অনেক চাকরিজীবী ব্যাংক থেকে গৃহঋণ নেওয়ার সাহস পান অথবা সঞ্চয় করা শুরু করেন। এর ফলে নির্মাণ সামগ্রী যেমন রড, সিমেন্ট এবং ইটের চাহিদা বাড়ে। একইভাবে সন্তানদের উন্নত শিক্ষা এবং উন্নত স্বাস্থ্য সেবায় তারা বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগগুলো কোনো অনুৎপাদনশীল খরচ নয়, বরং এটি দীর্ঘমেয়াদে একটি শিক্ষিত ও সুস্থ জাতি গঠনে সহায়তা করে। সেবা খাতের এই প্রসারের ফলে দেশে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়, যা সামগ্রিক বেকারত্ব হ্রাসে সাহায্য করে। ক্রয় ক্ষমতা বাড়ার আরও একটি চমৎকার দিক হল ব্যাংকিং ব্যবস্থার শক্তিশালী হওয়া। বেতন বাড়লে কর্মচারীদের একটি অংশ ভবিষ্যতে নিরাপত্তার জন্য ডিপিএস বা সঞ্চয়পত্র কেনেন। এই অর্থ ব্যাংকিং সিস্টেমে তারল্য সরবরাহ করে। ব্যাংক যখন বাড়তি আমানত পায়, তখন তারা উদ্যোক্তাদের কম সুদে ঋণ দিতে পারে। অর্থাৎ সরকারি কর্মচারীর সঞ্চিত টাকা দেশের একজন তরুণ উদ্যোক্তার স্টার্টআপে মূলধন হিসেবে কাজ করতে পারে। এভাবেই সরকারি বেতন বৃদ্ধি পরোক্ষভাবে বেসরকারি খাতে বিনিয়োগের পথ প্রশস্ত করে দেয়। সরকার যে টাকা বেতন হিসেবে দিচ্ছে, তার একটি বড় অংশ ভ্যাট এবং ট্যাক্স হিসেবে পুনরায় সরকারি কোষাগারে ফিরে আসে। যখন একজন কর্মচারী বাড়তি টাকা দিয়ে কোনো পণ্য বা সেবা কেনেন, তখন প্রতিটি কেনাকাটার সাথে তিনি ভ্যাট প্রদান করছেন। এছাড়া বেতন বাড়লে ব্যক্তিগত আয়করের পরিমাণও বাড়ে। অর্থনীতিবিদদের মতে এই বাড়তি লেনদেনের ফলে বাজারে যে গতিশীলতা তৈরি হয়, তা থেকে সংগৃহীত পরোক্ষ কর সরকারের প্রাথমিক ব্যয়কে পুষিয়ে নিতে বড় ভূমিকা রাখে। এটি একটি উইন উইন পরিস্থিতি, যেখানে কর্মচারীও খুশি এবং রাষ্ট্রের আয়ও বাড়ে। সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে স্রেফ একটি সুবিধা হিসেবে দেখলে ভুল হবে। এটি মূলত অর্থনৈতিক চাকা ঘোরানোর একটি সুপরিকল্পিত কৌশল। যখন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের হাতে টাকা থাকে, তখনই বাজার সচল থাকে। তবে এই সুফল পেতে হলে অবশ্যই বাজার মনিটরিং জোরদার করতে হবে, যেন কৃত্রিম মুদ্রাস্ফীতি এই সুবিধা কেড়ে না নেয়। সরকারি কর্মচারীদের দক্ষতা এবং সততার সাথে যদি এই বাড়তি ক্রয় ক্ষমতা যুক্ত হয়, তবেই বাংলাদেশ দ্রুত একটি সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে রূপান্তরিত হবে।